Dear students, welcome to my today's class. For the students of class 12, biology part 1, specifically I would like to mention the students of sciences. Today we will discuss about chapter 9. In chapter 9 there are different types of important topics such like stomata, respiration, photosynthesis, transpiration. But I would like to discuss about photosynthesis. This is the important topic of biology part 1. First of all, I would like to say what is photosynthesis, what is the impact of photosynthesis, what is the process of photosynthesis. That's so much important, and there are different types of important issues in the photosynthesis. And I would like to write here photosynthesis this term is so much important for the biological life. And if I want to discuss about photosynthesis, first of all we have to know different types of terms such like autotroph, and another one is heterotroph. This two term is so much important for the process of photosynthesis. Autotroph, this type of entity are capable to produce their own food by their own mechanism. That's why they are not dependent to the another. But if I consider the heterotroph, they are dependent on the autotroph because they are unable to produce their own food by their own mechanism. এটিকে আমরা বাংলায় বলছি স্বভোজী, এটিকে আমরা বলছি পরভোজী। তাহলে হুজ আর দ্য অটোট্রফ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে। নিজেরা তৈরি করতে পারছে মানে হচ্ছে নিঃসন্দেহে এমন একটি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে তারা তাদের নিজেদের খাদ্য তৈরি করতে পারে। এখন সেই খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে আমাদের ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিসটা হচ্ছে, এই শব্দটাকে যদি আমরা একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবো ফটো মিন্স লাইট অ্যান্ড দ্য সিনথেসিস মানে হচ্ছে টু বিল্ড আপ or to produce। তাহলে এখানে দেখতে হবে যে লাইট বলতে আমরা এখানে স্পেসিফিক্যালি সানলাইটকে বোঝাবো এবং সিনথেসিসটা হচ্ছে তৈরি হবে। কিন্তু এখানে যে শুধুমাত্র আমার লাইট দিয়েই আমরা খাদ্যটি তৈরি করতে পারবো বিষয়টি কিন্তু এমন নয়। এখানে কিছু কাঁচামাল রয়েছে, সেই র ম্যাটেরিয়ালসগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। ফটোসিনথেসিসের জন্য যে কাঁচামালগুলো ব্যবহৃত হয় তার মধ্যে একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডের যদি সোর্স আমরা বিবেচনা করি তাহলে এটি আমরা পাচ্ছি অ্যাটমসফিয়ার অর এনভায়রনমেন্ট থেকে। আশা করছি তোমরা একটু বুঝে নেবে, আমি একটু সংক্ষেপে লিখবার চেষ্টা করছি। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে ফটোসিনথেসিসে একটি র ম্যাটেরিয়ালস এবং এটিকে আমরা নাম্বারিং করে বলছি নাম্বার 1। তারপরে যদি আমরা বলি যে নাম্বার 2 যে র ম্যাটেরিয়ালসটি রয়েছে সেটিকে বলছি আমরা ওয়াটার। আচ্ছা, ওয়াটারের ক্ষেত্রে এর যে সোর্স সেটিকেও আমরা আমাদের অ্যাটমসফিয়ার থেকে পেতে পারি। অ্যাটমসফিয়ার থেকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের মধ্যে একটি অন্যতম সোর্স হতে পারে আমাদের রেইন ওয়াটার। তারপর হচ্ছে আমরা প্ল্যান্টস আরও যেভাবে পেতে পারে তারা হচ্ছে মাটি থেকে, সয়েল থেকে নিতে পারে এবং আরও কিছু উৎস রয়েছে, তবে মাটি থেকে এবং রেইন ওয়াটার এই জায়গা থেকে আমরা এই সোর্সটি পেয়ে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমাদের যে র ম্যাটেরিয়ালসটি দরকার সেটি হচ্ছে ক্লোরোফিল।
ক্লোরোফিল এটি আমরা যখন কোষীয় অঙ্গাণু পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি প্লাস্টিড বলে একটি টার্মস ছিল এবং সেই প্লাস্টিডের মধ্যে কিন্তু কয়েকটা ক্যাটাগরি ছিল। তার মধ্যে লিউকোপ্লাস্ট, তারপরে আমাদের ছিল হচ্ছে ক্রোমাটোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সেটির সাথে সংযুক্ত হচ্ছে আমাদের ক্লোরোফিল এবং এটি কিন্তু বেসিক্যালি গ্রিন পিগমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। গ্রিন পিগমেন্ট হিসেবে আমরা কিন্তু ক্লোরোফিলটা পেয়ে থাকি। এখন ফটোসিনথেসিসের ক্ষেত্রে শুধুমাত্র যে আমাদের ক্লোরোফিল কাজে লাগছে ব্যাপারটি কিন্তু এমন নয়, আরও অনেক ধরনের পিগমেন্ট রয়েছে। যদি আমি একটু মেনশন করবার চেষ্টা করি, যেমন আমাদের রয়েছে জ্যান্থোফিল, তারপর আমাদের রয়েছে ক্যারোটিনয়েডস, আরও কিছু রয়েছে। জ্যান্থোফিল এটি আমাদের হলুদ বর্ণের জন্য এবং যদি ক্যারোটিনয়েডস বলি সেটি আমাদের কমলা বর্ণের জন্য দায়ী। কিন্তু বেসিক্যালি আমাদের ফটোসিনথেসিসের ক্ষেত্রে ক্লোরোফিলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং ক্লোরোফিলের অনেকগুলো টাইপস রয়েছে। তার মধ্যে রয়েছে এ, বি, সি, ডি, ই, এরকম অনেকগুলো টাইপস রয়েছে। তবে আমাদের ফটোসিনথেসিসের ক্ষেত্রে বেসিক্যালি এই দুটো ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে যে কাঁচামালটি দরকার সেটি হচ্ছে আমাদের সানলাইট। নাম্বার 4, সানলাইটটা আমাদের কেন ইম্পর্টেন্ট? আমরা যখন চূড়ান্তভাবে আমাদের ফটোসিনথেসিসের রিয়াকশনগুলোর দিকে যাব তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের সানলাইটটা কেন ইম্পর্টেন্ট। অন্যান্য লাইট সেটি ব্যবহৃত হতে পারে, কিন্তু সানলাইটের ক্ষেত্রে আমাদের যে ফটোসিস্টেম রয়েছে সেটির যে এক্সাইটমেন্ট এবং পাশাপাশি এটির যে ইলেকট্রন ট্রান্সপোর্ট করবার সক্ষমতা এবং ইলেকট্রন উৎপাদন করবার যে সক্ষমতা সেটি কিন্তু আমাদের সানলাইটে বেশি রয়েছে এবং সানলাইটের ব্যাপারে আমাদের একটু বিশদ আলোচনা প্রয়োজন। তাহলে সানলাইটের ক্ষেত্রে আমরা যেটি আলোচনা করতে চাই, আমাদের যে দৃশ্যমান আলোক তরঙ্গ যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের যে 7টি যে মৌলিক আলো রয়েছে, আমরা যেটিকে বেনিয়া, সহ, কলা বলে থাকি, সেটির কিন্তু একটি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, স্পেকট্রাম রয়েছে। সেটি যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এখানে দেখব যে একটি নির্দিষ্ট ওয়েভলেন্থ যদি আমরা এখান থেকে কাউন্ট করি 350 থেকে 760, এর মধ্যে কিন্তু বেসিক্যালি আমাদের 7টি রঙের যে বর্ণালী সেটির কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে এবং ফটোসিনথেসিসের ক্ষেত্রে আমাদের পার্টিকুলার কিছু ওয়েভলেন্থ রয়েছে যেটি ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণকে ত্বরান্বিত করে। আমরা যে বেনিয়া, সহ, কলা যেটিকে বলে থাকি এখানে এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কিন্তু ফটোসিনথেসিসটা সম্পন্ন হচ্ছে এবং সেখানে বলা হয়ে থাকে যে নীল এবং লাল আলোর ক্ষেত্রে ফটোসিনথেসিসের রেটটা তুলনামূলকভাবে বেশি। লাইট সম্পর্কে আমরা একটু বিশদ আলোচনা করব যখন আমরা ফটোসিনথেসিসের রিয়াকশনটা চূড়ান্তভাবে পড়ব। এখন ফটোসিনথেসিস তাহলে হচ্ছে একটি প্রক্রিয়া, ফিজিওকেমিক্যাল প্রক্রিয়া, যেখানে আমাদের কাঁচামালগুলোর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, রয়েছে আমাদের ওয়াটার, সানলাইট এবং ক্লোরোফিল। এটি একটি সমন্বিত বহিঃপ্রকাশ হিসেবে আমরা যেটি পাবো সেটি হচ্ছে কার্বোহাইড্রেট। স্পেসিফিক যদি আমি বলি, কার্বোহাইড্রেটের মধ্যে আমরা যেটি পাবো সেটি হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন এবং পাচ্ছি হচ্ছে আমরা ওয়াটার। তাহলে ফটোসিনথেসিসের যে রিয়াকশনের যে ইকুয়েশনটা সেটি আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করি। আমরা কার্বন ডাইঅক্সাইড, আমরা ওয়াটার, এখানে আমরা সানলাইট দিচ্ছি, তারপর আমরা দিচ্ছি ক্লোরোফিল, এখানে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, আমরা পাচ্ছি অক্সিজেন অ্যান্ড আমরা পাচ্ছি ওয়াটার। এখানে যদি আমরা একটু ব্যালেন্স করবার চেষ্টা করি তাহলে এটি হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের আলটিমেট ইকুয়েশন। শুরুতে কিন্তু আমি এদের সোর্স সম্পর্কে বলেছি, যেমন আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে বলেছি, ওয়াটার সম্পর্কে বলেছি, সানলাইট সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করেছি, ক্লোরোফিল বলেছি এবং আলটিমেটলি যে প্রোডাকশন সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন
আমি যদি একটু ভেতরে গিয়ে আলোচনা করি যে ফটোসিনথেসিসটা আসলে কোথায় হচ্ছে, এই রিয়াকশনটা কোথায় হচ্ছে। প্ল্যান্ট অর্থাৎ সবুজ যে উদ্ভিদ রয়েছে, সবুজ উদ্ভিদের কিন্তু সকল অঙ্গাণুতেই কিন্তু আমাদের ফটোসিনথেসিসটা হচ্ছে না। ফটোসিনথেসিসের জন্য আমাদের স্পেসিফিক কিছু অঙ্গাণু রয়েছে যেখানে কিন্তু ফটোসিনথেসিসটি সংগঠিত হচ্ছে। এবং প্ল্যান্টসের ক্ষেত্রে সেটি হচ্ছে আমাদের লিফ। লিফের মধ্যে আমাদের যে টিস্যু রয়েছে, মেসোফিল টিস্যু রয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের ক্লোরোফিল রয়েছে। এবং ক্লোরোফিলের আগে কিন্তু আমরা বলেছি যে প্লাস্টিক যে অঙ্গাণুটি সেটির মধ্যে ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোফিল রয়েছে। এখন আমাদের যেহেতু রিয়াকশনটা লিফে হচ্ছে, মেসোফিল টিস্যুর ক্লোরোফিলে হচ্ছে, ক্লোরোফিলের যে স্ট্রাকচার সেটি আমাদের একটু জানা দরকার। তাহলে ক্লোরোফিলের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তোমরা অনেকেই জানো যে ক্লোরোফিল ডিম্বাকার একটি স্ট্রাকচার এবং সেখানে আমাদের কয়েকটি জিনিস রয়েছে। আমি একটু এঁকে নেবার চেষ্টা করছি। এখানে ক্লোরোফিলে কয়েকটি জিনিস রয়েছে। এটিকে আমরা বলছি থাইলাকয়েড মেমব্রেন, এটাকে আমরা বলছি স্ট্রোমা, এটিকে আমরা বলছি স্ট্রোমা ল্যামেলি, এবং এই যে অনেকগুলো থাইলাকয়েড একসাথে রয়েছে, এই থাইলাকয়েডগুলোকে গুচ্ছভাবে আমরা বলছি গ্রানাম, এবং অনেকগুলো গ্রানাম মিলে আমরা সেটিকে বলছি গ্রানা। এই গঠনটি কেন গুরুত্বপূর্ণ? ফটোসিনথেসিসের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু এখানেই আমার ফটোসিনথেসিসটি সংগঠিত হচ্ছে। তাহলে আমি একটু দেখবার চেষ্টা করি যে ফটোসিনথেসিসটা ক্লোরোফিলের কোন জায়গায় সংগঠিত হচ্ছে। এই যে আমরা থাইলাকয়েড মেমব্রেন দেখতে পাচ্ছি, একটি থাইলাকয়েড মেমব্রেনকে যদি আমরা একটু বড় করি স্ক্রিনে, থাইলাকয়েড মেমব্রেন, এটিকে আমরা বলছি থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনেই কিন্তু আমাদের ফটোসিনথেসিস যে রিয়াকশন সেটি সংগঠিত হবে। এই থাইলাকয়েড মেমব্রেনে দুটো জিনিস রয়েছে, একটি হচ্ছে ফটোসিস্টেম 2, আরেকটি হচ্ছে ফটোসিস্টেম 1। এখন আমাদের মনে হয় নিঃসন্দেহে জানা দরকার ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এই দুটো জিনিস কি। আমরা সেই ব্যাপারে একটু আলোচনা করব। আমরা শুরুতেই ফটোসিস্টেম 2 নিয়ে একটু আলোচনা করতে চাই। থাইলাকয়েড মেমব্রেনের উপরে ফটোসিস্টেম 2 হচ্ছে একটি বিক্রিয়া কেন্দ্র, যেটি স্পেসিফিক সানলাইটের ওয়েভলেন্থকে সে রিসিভ করবে এবং সেটির একটি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে এত ন্যানোমিটার 673, এবং ফটোসিস্টেম 1 যেটি সানলাইটকে রিসিভ করবে বা অ্যাবজর্ব করবে সেটি করবে 683 ন্যানোমিটার। ঠিক আছে, কিন্তু এর যে বিক্রিয়া কেন্দ্র রয়েছে সেটিকে আমরা বলছি 680, এবং এর যে বিক্রিয়া কেন্দ্র রয়েছে সেটিকে আমরা বলছি 700। তাহলে ফটোসিস্টেমটা আমরা মনে হয় বুঝতে পেরেছি। ফটোসিস্টেম হচ্ছে দুটো ফটোসিস্টেম, এখানে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1, যেখানে বেসিক্যালি সানলাইটের একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে তারা রিসিভ করবে। ঠিক আছে, এখন ফটোসিস্টেম 2 রিসিভ করবে কত তরঙ্গ দৈর্ঘ্যে? সেটা হচ্ছে 673, এবং ফটোসিস্টেম 1 সেটি রিসিভ করবে হচ্ছে 683, এবং ফটোসিস্টেম 2 করবে 673। কিন্তু বিক্রিয়া কেন্দ্র যেটিকে আমরা বলছি সেটি হচ্ছে 700 এবং 680। এটি হচ্ছে আমাদের ফটোসিস্টেম। আচ্ছা, আর একটা জিনিস এখানে রয়েছে যে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 এর পরবর্তী যেই বিষয়টি সেটি হচ্ছে যে ফটোসিনথেসিসের দুটো ফেজ আছে। একটি ফেজ হচ্ছে
লাইট ফেজ, আর একটি হচ্ছে আমাদের ডার্ক ফেজ। আচ্ছা, এখানে লাইট ফেজ আমরা বুঝতে পারছি লাইট শব্দটির একটি সম্পৃক্ততা রয়েছে, তার মানে আলোক নির্ভর, লাইট ডিপেন্ডেন্ট যেটি। আরেকটা হচ্ছে ডার্ক ফেজ। ডার্ক ফেজ মানে এই নয় যে এটি অন্ধকারে হতে হবে। ডার্ক ফেজ মিনস হচ্ছে অ্যাবসেন্স অফ লাইট, অর্থাৎ লাইটের অনুপস্থিতিতে ঘটবে, সেটা অন্ধকার হতে পারে বা লাইটের অনুপস্থিতিতে হতে পারে। এখন লাইট ফেজের ক্ষেত্রে কি হচ্ছে আমরা একটু সেটি দেখে নেয়ার চেষ্টা করব যে লাইট ফেজে আমাদের কি হচ্ছে। লাইট ফেজে ফটোসিনথেসিসের যে কাজটি হচ্ছে যে এই যে আমার থাইলাকয়েড মেমব্রেন, এর উপরে যে আমার ফটোসিস্টেম 2 রয়েছে সেটি সর্বপ্রথম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং আমার যে সানলাইট সেটির যে পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য সেটি কিন্তু ফটোসিস্টেম 2তে এসে পড়বে এবং সেটিকে রিসিভ করবে। রিসিভ করার পরে যেটি হবে সেটি হচ্ছে এখান থেকে ইলেকট্রনটা ট্রান্সফার হবে। সানলাইটের এক্সাইটমেন্টের কারণে ফটোসিস্টেম 2তে গিয়ে এখান থেকে আমরা ইলেকট্রন পাবো এবং সেই ইলেকট্রনটি বেসিক্যালি কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সময় গিয়ে আমরা এটিপি পাবো এবং NADPH2 এই দুটো প্রোডাক্ট আমরা পাবো। এবং সেটি কিভাবে পাচ্ছি, এটির জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। একটি হচ্ছে আমাদের নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এবং আরেকটি হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আমরা কিন্তু এখনো ফটোসিস্টেম 2 এর মধ্যে আছি, যেখানে পার্টিকুলার ওয়েভলেন্থ সে রিসিভ করছে, একই সাথে এখান থেকে সে ইলেকট্রন জেনারেট করছে এবং সেই ইলেকট্রনটি কিভাবে চূড়ান্ত পর্যায়ে গিয়ে এটিপি এবং NADPH2 তৈরি হয় সেই প্রক্রিয়াটি আমরা দেখছি। এই প্রক্রিয়াটি জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে ফটোফসফোরাইলেশন, সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক। এখন আমরা দেখি যে ফটোফসফোরাইলেশনটা কি। ফটোফসফোরাইলেশনটা এখানে বোঝা যাচ্ছে যে লাইট এবং ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেটের সংযুক্তি। সেক্ষেত্রে আমরা অনেকেই পড়েছি AMP, এটিকে আমরা বলছি অ্যাডিনোসিন মনোফসফেট, আমরা ADP যেটিকে আমরা বলছি অ্যাডিনোসিন ডাইফসফেট এবং ATP যেটিকে আমরা বলছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে আমাদের কাজে লাগবে বেসিক্যালি ADP। এই ADP ফসফোরাইলেশন মানেই হচ্ছে ফসফেটের সংযুক্তি। কি ধরনের ফসফেট? এখানে আমাদের ইনঅর্গানিক ফসফেট আমরা বলছি, যেটিকে বলছি IP। এই ADPর সাথে যদি আমার IP বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তাহলে আমরা পাচ্ছি ATP। এখন ফটোসিস্টেম 2তে ইলেকট্রন জেনারেট হচ্ছে, ফটোফসফোরাইলেশন হচ্ছে, ADP থেকে আমরা ATP পাচ্ছি, কিন্তু এই যে ইলেকট্রনটি এটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ইলেকট্রনটি কিভাবে পর্যায়ক্রমে একটা পর্যায়ে গিয়ে ATP তৈরি করলো সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য কয়েকটি জিনিস আমাদের জানতে হবে, যেখানে আমরা বলছি আমাদের রয়েছে ফেরেডক্সিন, আমাদের প্লাস্টোকুইনন, আমাদের রয়েছে প্লাস্টোসায়ানিন, আমাদের রয়েছে সাইটোক্রোম বি, আমাদের রয়েছে সাইটোক্রোম এফ। এই কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এখানে আমাদের ফেরেডক্সিন, এটি এক ধরনের প্রোটিন যেটি আমাদের ইলেকট্রনকে রিসিভ করছে। আমাদের এটিকে আমরা বলছি এক ধরনের লিপিড, এটি আমাদের এক ধরনের প্রোটিন, এটিও এক ধরনের প্রোটিন, এটিও এক ধরনের প্রোটিন। এই জিনিসগুলোর একটি সার্বিক সমন্বিত রূপ হচ্ছে ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন
এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে গিয়ে এডিপি থেকে এটিপি তৈরি করা। তাহলে এখানে যে জিনিসটা আমাদের আরেকটু জানতে হবে সেটি হচ্ছে যে আমি যখন নন সাইক্লিক বলছি তখন কিন্তু এই ইলেকট্রনটি পুরো সাইকেলটাকে কাভার করবে না, এবং নন সাইক্লিকের ক্ষেত্রে কিন্তু ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 এটি যুক্ত থাকবে। এটি একটি জেড স্কিমের মতো তৈরি হয়, এরকম একটি স্ট্রাকচার তৈরি হয়। সেক্ষেত্রে কি হয়, এখানে আমরা দেখছি ফটোসিস্টেম 2 আছে, এখানে আছে ফটোসিস্টেম 1। ঠিক আছে, এখানে প্রথমে আমার এখানে যে ইলেকট্রনটা আসলো ফটোসিস্টেম 2 থেকে, এখানে কিন্তু PQ বলছি আমরা, প্লাস্টোকুইনন বলছি, সেটি কিন্তু ইলেকট্রনটি রিসিভ করে ফেললো। এই যে ইলেকট্রনের ঘাটতি হলো ফটোসিস্টেম 2-তে, সেই ঘাটতিটা কিন্তু কাভার দিচ্ছে আমার যে ওয়াটার ব্যবহার করেছিলাম, এই ওয়াটারটা কিন্তু স্প্লিটিং হচ্ছে, স্প্লিটিং হয়ে এখানে হাইড্রোনিয়াম আয়ন এবং এটি তৈরি করছে, এবং এইখান থেকে একটি ইলেকট্রন প্লাস্টোকুইননে যাচ্ছে। তারপরে আমার এখানে সাইটোক্রোম থাকছে, এখানে আমার প্লাস্টোসায়ানিন থাকছে। ইলেকট্রনটা ঘুরে ঘুরে কিন্তু এই ফটোসিস্টেম 1-এ চলে আসছে। এই ফটোসিস্টেম 1-এও কিন্তু আমার সানলাইট পড়ছে। ফটোসিস্টেম 1 থেকে কিন্তু এটি আবার চলে যাচ্ছে আমার ফেরেডক্সিন। অর্থাৎ এইখানের যে ইলেকট্রনটা আমার ঘাটতি হলো, সেই ঘাটতি কিন্তু আমরা ওয়াটার স্প্লিটিং এর মাধ্যমে এই ইলেকট্রনটি আমরা সম্পূর্ণ করছি। এবং এখান থেকে আমার যে হাইড্রোনিয়াম আয়নটা গেল, সেই হাইড্রোনিয়াম আয়নটা কিন্তু এখানে এই ফেরেডক্সিনের এখানে গিয়ে যে ইলেকট্রন এবং হাইড্রোনিয়াম আয়ন NADP রিডাকটেজ এনজাইম, সেটির সাথে কাজ করে কিন্তু আমি NADPH2 এই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখানে আমার যেমন NADPH2 পাচ্ছি, পাশাপাশি কিন্তু আমার এখান থেকে যে সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম এফ এর মাঝামাঝি সময়ে কিন্তু আমরা এডিপির সাথে এটিপি পাচ্ছি। তাহলে দেখা যাবে যে কয়েকটি জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফটোসিস্টেম 2-তে ফার্স্ট অফ অল it accept the sunlight and then produce electron, then the electron will be transferred to the plastoquinone, then it will be transferred to the plastocyanin. In this process we will get ATP, and ATP, this is the process photophosphorylation, where the ADP that will add inorganic phosphate, then it will produce ATP. Then the photosystem 1, it will also absorb the sunlight, then the electron will be generated and that will be transferred to the ferredoxin, and the important enzyme NADP reductase, all of them will react here, and finally we will get NADPH2. That's why if I consider the light phase টা কেন হতে হবে, যেখানে আমরা লাইট ফেজের আলটিমেট যে প্রোডাকশন সেটি হচ্ছে আমার ATP and NADPH2. This two product is so much important for the photosynthesis reaction, because if I consider the light phase here, the two important production, that is ATP and the another one is NADPH2 is produced. But if I consider the dark phase, it's impossible to produce the ATP and NADPH2. তার মানে লাইট ফেজটা কতটুকু ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারছি যে লাইট ফেজের মাধ্যমে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে লাইট সে অ্যাবজর্ব করবে এবং এখান থেকে সে ইলেকট্রন জেনারেট করবে। জেনারেট করার কারণেই কিন্তু আলটিমেটলি উই উইল গেট দিস টু ইম্পর্টেন্ট প্রোডাক্ট, অ্যান্ড দ্যাট উইল পার্টিসিপেট দ্য নেক্সট রিয়াকশন that occurs in the stroma. That's why the chlorophyll is so much important. This is structure, এখানে আমার থাইলাকয়েড মেমব্রেন পর্যন্তই কিন্তু আমার লাইট ফেজের কাজটি সীমাবদ্ধ থাকছে। আর এখানে যে আমি জেলি লাইক স্ট্রাকচার পাচ্ছি ম্যাটেরিয়াল, সেটিকে আমি বলছি স্ট্রোমা, এবং এই স্ট্রোমাতে গিয়েই কিন্তু ফাইনালি
আমার যে মূল রিয়াকশন বা এটিপি এবং NADPH2 যে পার্টিসিপেশন সেটি কিন্তু শুরু হবে এবং সেটিকে আমরা বলছি ডার্ক ফেজ। তারপরেও আমি একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি। লাইট ফেজটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে থাইলাকয়েড মেমব্রেন রয়েছে ফটোসিস্টেম 1 এবং 2 এবং এখানে সাইক্লিক এবং নন সাইক্লিক যে ফটোফসফোরাইলেশন রয়েছে সেখানে থাকবে এবং এখান থেকে আমি যে এটিপি এবং NADPH2 পাবো সেটি কিন্তু আমার পরবর্তী যে রিয়াকশন যেটিকে আমরা ডার্ক ফেজ বলছি, কেলভিন সাইকেল বলছি, সেইখানে কিন্তু এই প্রোডাক্ট দুটো আমার ব্যবহৃত হবে। তাহলে আমরা এখন একটি আলোচনা আমরা একটু ভুলে গিয়েছি, সেটি হচ্ছে আমাদের সাইক্লিক, যেটিকে বলছি সাইক্লিক ফটোফসফোরাইলেশন। তার মানে এটি একটি সাইকেল পূরণ করবে এবং এখানে বেসিক্যালি আমাদের যে ফটোসিস্টেম রয়েছে সেটি কিন্তু এখানে জড়িত এবং সেটি ফেরেডক্সিন থেকে আমাদের চলে যাবে প্লাস্টোকুইননে, প্লাস্টোকুইনন থেকে চলে আসবে হচ্ছে আমার প্লাস্টোসায়ানিন, এখানে সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম এফ থাকবে, সেখানেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাবো। তারপরেরটা হচ্ছে আমাদের ডার্ক রিয়াকশন, যেটিকে আমরা বলছি কেলভিন সাইকেলের পর্যায়ে পড়ছে এবং সেখানে আমার এটিপি এবং NADPH2 ব্যবহৃত হবে এবং সেখানে যে প্রথম প্রোডাক্টটি রয়েছে সেটিকে আমরা বলছি রাইবুলোজ বিসফসফেট। আমরা যখন কার্বোহাইড্রেট পড়েছি তার মধ্যে একটি ছিল যে আপনার পেন্টোজ সুগার বলতে কিন্তু আমরা রাইবোজ সুগারকে বুঝি এবং আমাদের যে ডিএনএর যে স্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড মানে কিন্তু রাইবোজ মানে পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটি কার্বোহাইড্রেট এবং যেখানে আমার দুটো ফসফেট যুক্ত আছে এবং কেলভিন সাইকেলের ক্ষেত্রে কিন্তু এই বিসফসফেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এই রাইবুলোজ বিসফসফেটের সাথে কিন্তু আমার কার্বক্সিলেশন হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ফটোসিনথেসিসের শুরুতে আমি যেটা বলেছি যে এই যে কার্বন ডাইঅক্সাইড সেটি অর্থাৎ প্রতিটি উপাদানের ফাংশন কিন্তু আমার এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। যেমন সানলাইটের কার্যক্রম আমরা দেখেছি, আমরা ক্লোরোফিলের কার্যক্রম দেখলাম, আমরা ওয়াটার স্প্লিটিং দেখলাম যেখান থেকে আমরা হাইড্রোনিয়াম আয়ন পাচ্ছি এবং পাশাপাশি ইলেকট্রন পাচ্ছি। একই সাথে এখন কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডের যে মেকানিজম, অর্থাৎ আমি যদি 6 কার্বন বিশিষ্ট, এখানে আমি বলেছিলাম কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট তৈরি হতে গেলে কিন্তু আমাদের CHO যেটিকে আমরা বলি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3টা পরমাণুর সমন্বয় কিন্তু হতে হবে। যেহেতু এখানে আমরা রাইবোলোজ বিসফসফেট বলছি তার মানে এখানে 5 কার্বন আছে, 6 কার্বন হওয়ার জন্য কিন্তু আমার এখানে কার্বক্সিলেশন এবং এই কার্বন ডাইঅক্সাইডটা দরকার, যেটি এটির সাথে রিয়াকশন করে 6 কার্বন একটি প্রোডাক্ট তৈরি করবে এবং দ্যাট ইজ সো মাচ আনস্টেবল। এটি কখনোই 6 কার্বন রূপে এখানে খুব বেশি সময় স্থির থাকবে না, স্টেবল থাকবে না এবং এটির কিন্তু ব্রেকডাউন হবে। এই যে ব্রেকডাউন হওয়ার জন্য যে এনার্জি, যে শক্তিটা প্রয়োজন, সেটি কিন্তু আমরা লাইট ফেজে তৈরি করেছিলাম এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই যে আনস্টেবল একটি প্রোডাক্ট, এখান থেকে যেই জিনিসটি আমরা পাবো, দেখা যাচ্ছে কি পাচ্ছি আমরা 3-ফসফোগ্লিসারেট। এই যে 3-ফসফোগ্লিসারেট পাচ্ছি আমরা 2 মলিকিউলস, এই 3-ফসফোগ্লিসারেটটাকে কিন্তু ব্রেকডাউন করে অন্য একটি প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু আমার এই এটিপিটা প্রয়োজন এবং এই এটিপিটা কিন্তু আমরা লাইট ফেজ থেকে পেয়েছি। এখন আমরা যদি দেখার চেষ্টা করি যে এই যে 3-ফসফোগ্লিসারেট যেটা আমি একটু অস্পষ্ট করে লিখছি, তোমরা বইয়ের সাথে লেকচারটা মিলিয়ে নিলে বুঝতে সুবিধা হবে, কারণ অনেক স্পষ্ট করে লিখতে গেলে আসলে সময়ের প্রয়োজন হয়। এই যে 3-ফসফোগ্লিসারেটটা আমরা পেলাম, এখান থেকে যদি আমরা 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি করতে চাই, তাহলেই কিন্তু এখানে নতুন একটি ফসফেটের সংযোজন হচ্ছে। তার মানে এই যে এটিপিটা কিন্তু এখানে কাজ করছে এবং এই এটিপিটা কিন্তু এটিপি থাকছে না, যেহেতু আমি একটি ফসফেট নিয়ে নিচ্ছি, এটি কিন্তু তখন এডিপি হয়ে যাচ্ছে। আর এই যে এডিপিটা হয়ে গেল, এডিপিটাই এক করে
আমার সেই লাইট ফেজে চলে যাবে, যেহেতু আমার ক্লোরোফিলের মধ্যেই রিয়াকশনটি হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হলো 1,3-বিসফসফোগ্লিসারেট, অর্থাৎ এখানে আমার এটিপি কাজ করলো, একটি ফসফেট আমি নিয়ে নিলাম, এডিপি হয়ে গেল, এবং ফাইনালি এইখান থেকে দেখা যাচ্ছে যে আরেকটি প্রোডাক্ট আমরা পাবো 1,3-বিসফসফো যে গ্লিসারেট, সেখান থেকে কিন্তু আমরা 3-ফসফোগ্লিসারালডিহাইড সেটি পাচ্ছি। এই যে গ্লিসারালডিহাইড পেলাম, এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে যে NADPH2 সেটি কিন্তু কাজ করছে। এই NADPH2 আমরা কিন্তু লাইট ফেজ থেকে এই দুটো গুরুত্বপূর্ণ প্রোডাক্ট পেয়েছি। সেটি হচ্ছে আমার NADPH2, যেটি আমার এখানে 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করলো। এখন এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড, এটি কিন্তু কার্বোহাইড্রেট তৈরির জন্য যথেষ্ট। কার্বোহাইড্রেট তৈরির যে কাঁচামাল সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। যেমন আমরা কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি করতে পারবো, পাশাপাশি আমার এখানে আরেকটি কাজ হবে, সেটি হচ্ছে যে রাইবুলোজ 1,5-বিসফসফেট তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমি একটু সামারাইজ করবার চেষ্টা করছি যে ফটোসিনথেসিস আমরা পড়েছি। ফটোসিনথেসিসের যে রিয়াকশন, তার যে কাঁচামাল রয়েছে, কার্বন ডাই অক্সাইডের যে গুরুত্ব রয়েছে, ফটোসিনথেসিস কোথায় সংঘটিত হচ্ছে, পাশাপাশি আমাদের যে ওয়াটার সেটির সোর্স কি, সেটি কিভাবে ব্যবহৃত হচ্ছে, এবং আমাদের সানলাইট সেটির গুরুত্ব কি, একই সাথে আমাদের ক্লোরোফিলের গুরুত্ব কি, এবং এখানে সাইক্লিক ফটোফসফোরাইলেশন এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1, এবং লাইট ফেজ, ডার্ক ফেজ। লাইট ফেজ থেকে আমরা যে প্রোডাক্টটি পাচ্ছি, ডার্ক ফেজে গিয়ে সেটি কিভাবে স্ট্রোমাতে কাজ করছে, ততটুকু পর্যন্ত। ফাইনালি আমরা কিন্তু এই পর্যন্ত প্রায় চলে এসেছি এই রিয়াকশনটি কার্বোহাইড্রেট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরবর্তী ক্লাসে আমরা সামগ্রিকভাবে শুধু ফটোসিনথেসিসের যেই রিয়াকশনটি রয়েছে, অর্থাৎ রাইবুলোজ 1,5-বিসফসফেট থেকে, সেটি কিন্তু আমরা দেখাবো, এবং কিভাবে কার্বোহাইড্রেট তৈরি হয় সেই পর্যন্ত আমরা পৌঁছাবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা অভিনন্দন জানাই ক্লাসটি উপভোগ করবার জন্য। আমরা আশা করছি পরবর্তীতে আমাদের যেই ক্লাসগুলো রয়েছে সেটি যথাসময়ে অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।